হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের যে সামনে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা রয়েছে, সেই এমসিকিউ পরীক্ষার যে মডেল টেস্টের আলোকে যেই অবজেক্টিভগুলো আছে, মডেল টেস্ট অর্থাৎ আইনের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট হলো মডেল কোশ্চেন 3। তাহলে মডেল কোশ্চেন 3-এ প্রথম প্রশ্নটা হলো যে দায়রা জজ কর্তৃক রিভিশন প্রদত্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কি করা যায়। ফৌজদারি কার্যবিধি 1898-এর 561 ক দ্বারা আবেদন করা যাবে। এরপর 2 নম্বরে ড্যাশ আপিলের ক্ষেত্রে আসামির মৃত্যুতে প্রত্যেকটি আপিল বাতিল হবে। কি? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামির মৃত্যু প্রত্যেকটি আপিল বাতিল হবে। ধারা নম্বর 431, অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করতে পারে ফৌজদারি কার্যবিধির 161 ধারা এবং ম্যাজিস্ট্রেটের বক্তব্য বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে 164 ধারায়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় দায়রা জজের নিকট। পলাতক দণ্ডিত আসামির শাস্তি কার্যকর করার বিধান করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 396 ধারায়। কোনো জেলা পর্যায়ে পুলিশ কর্মকর্তা অআমলযোগ্য মামলার তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের। যে সকল ব্যক্তিদের একত্রে চার্জ গঠন এবং যৌথ বিচার করা যেতে পারে, জয়েন্ট ট্রায়াল অফ সেভারাল পারসনস, তা ফৌজদারি কার্যবিধির 239 ধারায় বিধান করা হয়েছে। নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারী এবং উপস্থিত সাক্ষীকে যদি একজন ম্যাজিস্ট্রেট শপথপূর্বক পরীক্ষা করতে বাধ্য। কোনো অপরাধের অভিযোগ বা নালিশ আমলে নেওয়ার পর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আসামিকে হাজির হবার পরোয়ানা ইস্যু স্থগিত, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস রাখার আদেশ দিতে পারে ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় 202 ধারায়। ফৌজদারি কার্যবিধির 412, 413 এবং 414 ধারা সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? আপিল করা যাবে না, কিন্তু রিভিশন করা যাবে। ফৌজদারি কার্যবিধিতে অভিযোগ প্রত্যাহার 248 ধারা এবং মামলা প্রত্যাহার 494 ধারায়। নিম্নলিখিত কোন ধরনের অপরাধসমূহ একত্রে চার্জ গঠন করে এক বিচারে বিচার করা যেতে পারে? 1 বছরের মধ্যে সংঘটিত একই ধরনের 3টি অপরাধের। অভিযোগকারীর বক্তব্য এবং ফৌজদারি কার্যবিধির 202 ধারায় কোনো অনুসন্ধান বা তদন্ত ফলাফল বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মামলা কার্যক্রমে যথেষ্ট কোনো ভিত্তি না পায়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় 203 ধারায়। ছলনা বা ডিসেপশন একটি অপরিহার্য উপাদান ড্যাশ অপরাধের ক্ষেত্রে, প্রতারণা অপরাধের ক্ষেত্রে। দণ্ডবিধির 415 ধারা। ফৌজদারি কার্যবিধির 1908-এর 156 ধারার বিষয়বস্তু হলে আমলযোগ্য অপরাধের তদন্ত। আপিলকারী কারাগারে থাকলে তখন আপিলের দরখাস্ত কার নিকট দাখিল করা যেতে পারে? কারাগারের ভারপ্রাপ্ত অফিসারের নিকট 420 ধারায়। জেলা ম্যাজিস্ট্রেট ড্যাশ হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? 9 প্রকারের সাবসিডিয়ারি। মিথ্যা অভিযোগের ক্ষেত্রে অব্যাহতি বা খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারী বিরুদ্ধে কী করা যায়? অর্থাৎ ম্যাজিস্ট্রেট অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 500 টাকা ক্ষতিপূরণ 250 ধারা। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে না চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিএমএম পারে না 260 ধারা। সামরিক সদস্য দিয়ে কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে
উপস্থিত সর্বোচ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মহানগর এলাকায় পুলিশ কমিশনার। সাক্ষ্য আইনের 154 ধারার সাক্ষীকে জেরা বা প্রশ্ন করতে পারে কেডা? আদালতের অনুমতি নিয়ে সাক্ষী আহ্বানকারী পক্ষ। কোনো মোকদ্দমায় কোন ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না, সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? 134 ধারা। সাক্ষীকে প্রশ্নকারী যদি এমন কোনো প্রশ্ন করে যা প্রশ্নের উত্তরে আভাস প্রদান করে, উক্ত ক্ষেত্রে এমন প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে, অর্থাৎ 141 ধারা লিডিং কোশ্চেন। সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী অমিলটি নির্ণয় করো। এখানে 115 দ্বারা সক্কারজনিত বাধা, 45 দ্বারা বিশ্বগ্রহ মত, 35 দ্বারা মৃত্যুকালীন ঘোষণা, ওকে। কিন্তু এখানে 59 দ্বারা প্রাথমিক সাক্ষ্য, এটা মিথ্যা, অর্থাৎ এটা অমিল। সাক্ষ্য আইনের 112 দ্বারা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সন্তানের বৈধতা অনুমানের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি পূরণ করতে হবে? বিবাহ বিচ্ছেদের অনধিক 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করতে হবে এবং উক্ত সময় তার মাতা অবিবাহিত থাকতে হবে। 27 নম্বরের প্রশ্নটা হলো, কয়েকটি খুনের মামলা অভিযুক্ত সে তার দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের নিকট বিবৃতি দেয় এবং উক্ত বিবৃতি বলছে খ, গ এবং আমি বলপূর্বক টাকা আদায়ের জন্য গহকে জখম করার পরিকল্পনা করি। আমি এবং গহকে জখম করি, যার ফলে গহ মারা যায়। ঘটনার সময় খ পাশে দাঁড়িয়েছিল। এই ক্ষেত্রে দোষ স্বীকারোক্তি কি? যদি তাদেরকে একত্রে বিচার করা হয় তাহলে সকলের বিরুদ্ধে আদালত বিবেচনা করতে পারে। কোনো সাক্ষীর জবানবন্দি করা যেতে পারে। জেরায় যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো ব্যাখ্যা করতে। ভুল বক্তব্যটি নির্ণয় করো। সাক্ষ্য আইনের 114 দ্বারায় দুষ্কর্মের সহযোগিতার সাক্ষ্য বিশ্বাসের অযোগ্য এবং 133 দ্বারা এমন সাক্ষ্যের ভিত্তিতে প্রদত্ত দণ্ড অবৈধ হবে। দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। ব্যতিক্রম প্রেক্ষাপট ছাড়া দলিলের বিবরণ প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। সাক্ষ্য আইনের বিল প্রস্তুত করা হয়েছিল স্যার জেমস স্টিফেনের মাধ্যমে। ক বলে যে খ একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য খ দণ্ডিত হবে, এই মর্মে ক আদালতে রায় কামনা করে। খ যে অপরাধ করেছে তা প্রমাণের দায়িত্ব কার? সাক্ষ্য আইনের 101 ধারা অনুসারে ক এর উপর বার্তা। পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে জেরা করা যায় সাক্ষ্য আইনের 145 ধারা। ক গত 30 বছর যাবৎ জীবিত আছে বলে দেখানো হয়েছে। খ দাবি করে যে ক যে মৃত তা প্রমাণের দায়িত্ব কার উপর বার্তায়? ক্ষয়ের উপর বার্তায়। ক তার স্ত্রী খকে হত্যার জন্য অভিযুক্ত। খ কিভাবে মৃত্যুবরণ করেছে তা প্রমাণের বাধ্যবাধকতা আছে। কত? কয়ের, অর্থাৎ 106 দ্বারা। কোনো পার্লামেন্ট সদস্যকে পার্লামেন্ট সভা চলাকালীন দেওয়ানি প্রক্রিয়ায় গ্রেপ্তার হতে অব্যাহতি দেওয়া হয়েছে ড্যাশ দ্বারা। 135-এর ক দ্বারা। যে ক্ষেত্রে আদালত উপস্থিত নেই এমন ব্যক্তি বা আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়নি এমন দলিল পরীক্ষা না করে বিচার্য বিষয় গঠন করা যায় না, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি বা দলিল পরীক্ষার জন্য আদালত বিচার্য বিষয় প্রণয়ন মুলতবি রাখতে পারে পরবর্তী সর্বোচ্চ 15 দিনের জন্য। আদেশ 14 বিধি 4। অধস্তন আদালতের বাসা কি হবে তা দ্য কোড অফ প্রসিডিউর 1908-এর কত দ্বারায় বলা হয়েছে? 137 দ্বারায় বাসা। নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে বাদী কোর্ট ফি প্রদান না করায় বিবাদীর উপর সমন জারি করা হয় নাই এবং আদালত মোকদ্দমাটি খারিজ করে দিয়েছে, এই ক্ষেত্রে বাদীর প্রতিকার কি? খারিজ বাতিলের আবেদন করা যাবে বা নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে। দেওয়ানি কার্যবিধি কত আদেশে নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা বা সুট বাই প্রপার সম্পর্কে বিধান রয়েছে। আদেশ 32 অর্ডার 32। আপিল শুনানি পুনরুজ্জীবিত বা পুনরায় শুরুর জন্য দাখিলকৃত দরখাস্ত মঞ্জুরের ক্ষেত্রে আপিল আদালত দেওয়ানি কার্যবিধির 41 সদস্যের 12 ক বিধির অধীন কত টাকা খরচ প্রদান আদেশ দিতে পারে? সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 1000 টাকা। দেওয়ানি কার্যবিধিতে নিম্নলিখিত কোন ধরনের ডিক্রির স্বীকৃতি দেওয়া হয়েছে? প্রাথমিক, চূড়ান্ত, আংশিক প্রাথমিক, আংশিক চূড়ান্ত, এই সবগুলি 2-এর 2 দ্বারা।
ড্যাশ হলো বাদীর দাবির বিবৃতি এবং যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা যায়। আরজি দেওয়ানি কার্যবিধির ড্যাশ আদালতের মোকদ্দমায় কোন পক্ষকে দলিল হাজির করার নির্দেশ দিতে পারে? 11 আদেশের 14 বিধির অধীন দেওয়ানি মামলা কোনো এক পক্ষ অন্য পক্ষকে কোনো দলিল স্বীকার করার জন্য আহ্বান করতে পারে নোটিশ জারির 15 দিনের মধ্যে। আদেশ 12 বিধি 2 লিখিত আকারে নোটিশ অর্পণের পরবর্তী ড্যাশ মাস অতিক্রমের পর সরকার বা পাবলিক অফিসারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হবে 2 মাস, দেওয়ানির 80 না দিলে 3 মাস। মৃত্যুবাদী বা বিবাদী আইনগত প্রতিনিধি পক্ষভুক্ত না করার কারণে আদালত মোকদ্দমা বাতিলের আদেশ দিলে কি হতে পারে? দেশ আবেদন করা যাবে, অর্থাৎ উক্ত বাতিল আদেশের রদের জন্য 22 আদেশের 9 বিধি, উক্ত বাতিল আদেশ সরাসরি রদের জন্য 22 আদেশের 9 ক বিধি। কোর্ট অফ স্মল কজেস কর্তৃক রেফারেন্স পদ্ধ কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায় 114 দ্বারা। দেওয়ানি কার্যবিধির ড্যাশ হাইকোর্ট বিভাগের দেওয়ানি আদালত সমূহের মোকদ্দমার কার্যধারার নথি তলব করতে পারে 115 দ্বারায়। দেওয়ানি কার্যবিধি 115 দ্বারা হাইকোর্ট বিভাগ দেওয়ানি আদালতের মোকদ্দমা কার্যধারার নথি তলব করতে পারে 115 দ্বারা। এটা রিভিশন। ফিরিস্তি সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধি কোথায় বলা হয়েছে? আদেশ 7 বিধি 14। রিভিশন মামলা একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়? ডিক্রি প্রদানকারী আদালত। পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে বিবাদী তার সম্পত্তি হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করলে বা হুমকি দিলে বিবাদী এমন কার্য হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে 39 আদেশের 1 বিধির অধীন। দেওয়ানি আদালতের এখতিয়ার নির্ধারিত হয় কোথায়? 7 আদেশের বিধি 1, অর্থাৎ বিরোধের বিষয়বস্তু অনুসারে, মোকদ্দমা আর্থিক মূল্যমান অনুসারে, যেখানে বিরোধের উৎপত্তি হয় সেই স্থান অনুসারে। বিষয়বস্তু, মূল্যমান, আর্থিক মূল্যমান এবং স্থান। বিবাদীকে চুক্তি ভঙ্গ হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে 39 আদেশের 2-1 বিধির অধীন। 39 আদেশের 2-1 আচ্ছা। মোকদ্দমা মূল্যমান বা প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আর্জি দাখিলের জন্য আদালত কর্তৃক নির্ধারিত সময় কি? 21 দিনের অধিক হবে না। 7 আদেশের 11 বিধি। দণ্ডবিধির 299 দ্বারায় নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা এবং 304 দ্বারায় নিন্দনীয় নরহত্যার শাস্তি উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত কোন বিষয়টি ডাকাতিকে দস্যুতা হতে পৃথক করেছে? দস্যুতা সংখ্যা। অপরাধমূলক ভীতি প্রদর্শন কত দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে? 503 দ্বারায়। দণ্ডবিধির 511 দ্বারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বা কারাবাসযোগ্য অপরাধ সংগঠনের প্রচেষ্টা করা হয়, এমন প্রচেষ্টার জন্য দণ্ডবিধির কোনো শাস্তি বিধান না থাকলে। কোনো ব্যক্তি কার্য যদি দণ্ডবিধি 1860-এর 76-106 দ্বারা উল্লেখ্য ব্যতিক্রম সাপেক্ষ হয় তাহলে উক্ত ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া যায় না এবং তিনি ফৌজদারি দায়ে দণ্ডিত হবে না। দণ্ডবিধি কত দ্বারায় ধর্ষণ একটি শাস্তিযোগ্য অপরাধ? 376 দ্বারায়। নিম্নলিখিত কোনটি আক্রমণ হিসেবে গণ্য হবে? অপরাধমূলক বল প্রয়োগ করা হবে এমন ভীতি উপস্থিত ব্যক্তির মনে সৃষ্টি করতে অঙ্গভঙ্গি বা প্রস্তুতি নেওয়া। নিম্নলিখিত কোন দ্বারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্বোধন শাস্তিযোগ্য অপরাধ? 193 দ্বারায়। নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? অর্থাৎ এখানে দণ্ডবিধি 304 দ্বারা 4টি ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যার খুন বলে গণ্য হবে। 300 দ্বারায় 5টি ব্যতিক্রম নিন্দনীয় নরহত্যার খুন বলে বিবেচনা হবে না। দণ্ডবিধি 194 দ্বারা নিম্নলিখিত কোন কারণে আদালত কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারে? মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কোনো নির্দোষ ব্যক্তি মৃত্যু দিলে ও তা কার্যকর করা হলে। ক তার গড়ি গ-এর নিকট বন্ধক রাখে, গড়ি জামানতের অর্থ পরিশোধ না করে পরবর্তীতে গ-এর সম্মতি ছাড়া উক্ত গড়িটি গ-এর দখল থেকে অসাধুভাবে গ্রহণ করে। ক-এর অপরাধ কি? চুরি করেছে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে ধারার সাথে আলোচ্য বিষয়ে মেলেনি? অর্থাৎ 149 দ্বারায় বেআইনি সমাবেশ সংজ্ঞা দেওয়া হয়েছে। নিম্নলিখিত কোনটি দণ্ডবিধির অধীন ক্ষতি বা অনিষ্ট সাধন হিসেবে গণ্য হবে? ইচ্ছাকৃতভাবে কারোর মালিকানাধীন মূল্যবান জামানত পুড়িয়ে দেওয়া, অন্যায়ভাবে বরফখানায় পানি দিয়ে বরফ গুলে দেওয়া, শস্যের ক্ষতি করার অভিপ্রায়ে ফসলের
জমিতে গবাদি পশু প্রবেশ করানো। কয়েকজন অ্যানাস্থিয়াবিদ মৃত্যু ঘটানোর জন্য কোনো প্রকার অভিপ্রায় ছাড়া কিন্তু অবহেলাজনিত কারণে চিকিৎসক অ্যানেস্থিয়া দেওয়ার পর অপারেশন করার সময় রোগী মারা যায়। এই ক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় অ্যানেস্থিয়াবিদ দণ্ডিত হতে পারে? 304-এর ক ধারায়। নিম্নলিখিত কোনটি সঠিক? 6টি ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগের মৃত্যু ঘটানো যায়। রাষ্ট্রদ্রোহিতা অপরাধ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড বা 3 বছর মেয়াদী কারাদণ্ডের সাথে অর্থদণ্ড। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়? অর্থাৎ এখানে 3টে বিষয় আছে: বিনাশ্রম, যাবজ্জীবন কারাবাস, বেত্রাঘাত, যাবজ্জীবন দ্বীপান্তর। এগুলো সবই অবৈধ, অর্থাৎ বৈধ নয় আর কি। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার কম অর্থদণ্ড প্রদানের ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে? 4 মাস, ধারা নম্বর 67। অনধিক 4 মাস বিনাশ্রম কারাবাস হচ্ছে। ক বাংলাদেশের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের যোগদান করে ক দণ্ডবিধি কোন ধারায় অপরাধ করেছে? 121 ধারায়। নিম্নলিখিত কোন ধারাটি 1/7/2005 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কার্যকর হয়? 21-এর এ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা এবং 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা এবং 53 স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ অস্থায়ী এবং স্থায়ী। ধারা নম্বর 53 সংজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ড্যাশ দ্বারা দলিল সংশোধনের আবেদন করে যায়। দলিল সংশোধন 31 ধারা। যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ তা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কত ধারায় বলা হয়েছে? 12 ধারায়। যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ না তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 কত ধারায় বলা হয়েছে? 21 ধারায়। কয়েকটি জমি জিম্মাদার এবং 7 বছর জন্য ইজারা দেওয়ার অধিকার তার রয়েছে। 7 বছরের ইজারা প্রদান করার চুক্তি করলো, কিন্তু সেই সময় শেষে ইজারার মেয়াদ বর্ধিত করার অঙ্গীকারও করে। চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। ধারা নম্বর 21। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলবৎ হয় ড্যাশ হতে 1877 সালের 1 মে হতে। 1877 সালের 1 মে। খ একজন মৃত চিত্রকার একটি চিত্রে একজোড়া কারুকার্য দুষ্প্রাপ্য চীনামাটি পাত্র বিক্রি করতে সম্মত হয়। চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারায় দলিল সংশোধনের আদেশ দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক। দলিল সংশোধনের আদেশ বিবেচনামূলক। স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার বলবতের কারণ স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি ভঙ্গের ফলে কি হয়? পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। আর্থিক ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড নেই। ক এবং খ বই। মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিন্তু 30 ডিসেম্বর 2011 থেকে 5 জানুয়ারি 2012 পর্যন্ত আদালত বন্ধ ছিল। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় ও মোকদ্দমা দায়ের করতে হতো 6 জানুয়ারি 2012 এর মধ্যে। রিভিউ দরখাস্ত দায়েরের তামাদি মেয়াদ কত? 90 দিন। চুক্তিরোধের মোকদ্দমা দায়ের সংক্রান্ত তামাদি বিধান ড্যাশ উল্লেখ আছে 114 অনুচ্ছেদের 1 বছর। রিভিউ দরখাস্তের তামাদি বিধান তামাদি আইনের ড্যাশ অনুচ্ছেদে বর্ণিত আছে 173 অনুচ্ছেদে। নিঃস্ব হিসাব আপিল করার অনুমতি দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ 30 দিন। লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 দ্বারা প্রযোজ্য হবে না আর্জি দাখিলের ক্ষেত্রে। কখন সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের দাবি প্রতিষ্ঠা হয়? 60 বছরের নিরবিচ্ছিন্ন দখলের ক্ষেত্রে। তামাদি আইনের 182 অনুচ্ছেদে নিম্নলিখিত কোনটি মেয়াদ বর্ণিত আছে? জারি মামলা দায়েরের। হাইকোর্ট বিভাগ দেওয়ানি আপিল দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ আছে 156 অনুচ্ছেদে 90 দিন। একতরফা শুনানি আপিল পুনঃশুনানির তামাদি মেয়াদ তামাদি আইনের 169 অনুচ্ছেদে 30 দিন উল্লেখ আছে। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 কার্যকর করার উদ্দেশ্য বিধি প্রণয়ন করতে পারে সরকারের অনুমতি নিয়ে বার কাউন্সিলের আইনজীবীদের তালিকায় একটি কপি পাঠাতে হবে হাইকোর্ট বিভাগে। বার কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের ভোট থাকবে সাধারণ আসনের জন্য 7টি,
প্রত্যেক দলগত আসনের জন্য একটি। সর্বনিম্ন কতজন সদস্য নিয়ে বার কাউন্সিলের সবার কোরাম হবে? 5 জন। সর্বনিম্ন কতজন সদস্য নিয়ে বার কাউন্সিল কোনো কমিটি মিটিং বা সবার জন্য কোরাম হবে? যে কমিটির সভা হবে উক্ত কমিটির মোট সদস্যের 3/1 সদস্য নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মডেল কোশ্চেনের 3 এর উপর আলোচনা। খোদা হাফেজ।